সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে ক্লাস নেব অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীবৃন্দের। আশা করছি তোমরা প্রস্তুত আছো সবাই। এর মধ্যে যে জিনিসটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি বা পত্রিকার খবরে আসছে, স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন জরিপে উঠে আসছে যে করোনার ঢেউ আবার বাড়ার সম্ভাবনা আছে। তো করোনার ঢেউ আবার বাড়ার সম্ভাবনা আছে, তাহলে আমাদের জীবন কি থেমে থাকবে? না, আমাদের জীবন থেমে থাকবে না। নতুন এই বাস্তবতার সাথে আমাদেরকে কম বেশি সবাইকে রপ্ত করার চেষ্টা করতে হবে। এই যে নতুন একটা জীবন, করোনা ভাইরাস একদিকে, আমাদের একদিকে লেখাপড়া, কাজকর্ম, স্বাভাবিক জীবনযাপন, সবকিছু আমাদেরকে রপ্ত করতে হবে। অর্থাৎ এই যে করোনা ভাইরাস, এটা আমাদেরকে জীবন ও জীবিকার দাবি মানুষকে শিখাচ্ছে। কিভাবে জীবনকে রক্ষা করব, কিভাবে আমাদের জীবিকা নির্বাহ করব, সেটা আমাদেরকে শিখাচ্ছে। করোনার জন্য আমাদের কোনো কিছুই থেমে থাকবে না। যে আমাদের লেখাপড়া, আমাদের খাওয়া দাওয়া, আমাদের বাইরে যাওয়া, কোনো কিছুই আমাদের জীবন নির্বাহের জন্য ব্যবস্থা করা, কোনো কিছুই আমাদের থেমে থাকবে না। অর্থাৎ কোনো কিছুই আমরা থামিয়ে রাখা যাবে না। সংক্রমণের ঝুঁকিকে বুঝে যে কিভাবে চললে আমরা সংক্রমিত হব না, কিভাবে চললে আমাদেরকে করোনা ভাইরাস আক্রমণ থেকে আমরা মোটামুটি রক্ষা পেতে পারি, সেই জিনিসটা বুঝে আমাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে। অর্থাৎ আমাদেরকে যে করোনা ভাইরাস সহ জীবন চলার মতো করে শিখতে হবে নতুন একটা উপায়ে। তো আজকে আমি তোমাদেরকে যে ব্যাপারটা পড়াবো সেটা হচ্ছে পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া। তোমাদের পেপারটার নাম হচ্ছে পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া। তার আগে আমার পরিচিতিটা দেখো। আমি সেলিনা আক্তার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তাহলে দেখো অনার্স চতুর্থ বর্ষ। এর আগে দক্ষিণ কোরিয়ার যে যে অধ্যায়গুলো পড়ানো হয়ে গেছে আমাদের, দেখো দক্ষিণ কোরিয়া সম্পর্কে তোমরা জানো পার্লামেন্টের নাম, সরকার পদ্ধতি, সরকার প্রধান, তারপরে হচ্ছে ওখানে কি কি রাজনৈতিক দল আছে, জাতিসংঘের সদস্য পদ কত সালে লাভ করে। এটা শুধুমাত্র রিটেন পরীক্ষার জন্য না, এই তথ্যগুলো তোমাদের ভাইবার জন্য পড়ে নিতে হবে। তারপরে কোরিয়ার সামন্তবাদের উৎপত্তি পড়ানো হয়ে গেল এর আগে ক্লাসে। তারপরে হলো কোরিয়া প্রজাতন্ত্রের ইতিহাস, সেটাও পড়ানো হয়ে গেল। তারপরে হলো কোরিয়া জাপানি উপনিবেশিক শাসনের সংক্ষিপ্ত ইতিহাস, সেটাও পড়ানো হয়ে গেছে। কোরিয়া জাপানি উপনিবেশবাদের অপসারণের কারণ, সেটাও পড়ানো হয়ে গেল। এখন যেটা হলো আজকে হলো যে কোরিয়া যুদ্ধের কারণও পড়ানো হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আজকে যেটা পড়াবো আমি, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া যুদ্ধে জাতিসংঘের ভূমিকা। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসে তোমাদের। দেখো প্রশ্নটা হচ্ছে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া যুদ্ধে জাতিসংঘের ভূমিকা। প্রশ্নটা তোমরা লিখে নাও বা একটু ইয়ে করে রাখো। তাহলে কি যে এটা হলো যে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের মধ্যে মার্কিন ও সোভিয়েত সেনাবাহিনী কোরিয়ার রাজনীতিতে অনুপ্রবেশ করে। যে 1945 সালে বিশ্বযুদ্ধে জাপানের মধ্য দিয়ে মার্কিন বাহিনী ও সোভিয়েত সৈন্যবাহিনী কোরিয়ার রাজনীতিতে প্রবেশ করে।
এবং সামরিক সুবিধা লাভের জন্য কোরিয়াকে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর সামরিক সুবিধা লাভের জন্য কোরিয়াকে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর উত্তর ও দক্ষিণ কোরিয়া দুটি অংশে বিভক্ত করে। এই যে উত্তর ও দক্ষিণ কোরিয়া দুটি অংশে বিভক্ত করার পরে 1950 সালে এই দুই কোরিয়া অর্থাৎ 1950 সালে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া একে অপরের বিরুদ্ধে জড়িয়ে পড়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পক্ষে এবং সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়ার পক্ষে অবস্থান নেয়। তাহলে মূলত যুদ্ধটা শুরু হয় তখন যে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর কোরিয়াতে দুইটা দেশ ঢুকে যায়, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। 1950 এবং কোরিয়াকে বিভক্ত করে দেয়, একটা হলো দক্ষিণ কোরিয়া আর একটা হলো উত্তর কোরিয়া। এখন 1950 সালে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে এবং তখন দক্ষিণ কোরিয়ার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার পক্ষে সোভিয়েত ইউনিয়ন অবস্থান করে। 1950 সালে এই কোরিয়া যুদ্ধের ভয়াবহতা লক্ষ্য করে জাতিসংঘ যুদ্ধবিরতির জন্য বিভিন্ন রাষ্ট্রের সাথে বহুপাক্ষিক সম্পর্ক গঠনের মাধ্যমে বিশ্ব জনমত গড়ে তোলে। এখন এই যে জাতিসংঘ এর ভয়াবহতা লক্ষ্য করে যে ভূমিকা পালন করে অর্থাৎ জাতিসংঘ যে হস্তক্ষেপ করে সেটা ভূমিকা আলোচনা করা হলো। সেটা প্রথমে হলো সেটা হলো যে 1 নম্বর হলো আগ্রাসী আক্রমণ। তোমরা দেখো প্রথমে সেটা হলো আগ্রাসী আক্রমণ। 1950 সালে জুন মাসে আগ্রাসী আক্রমণের বর্ণনাটা দেখো। 1950 সালে জুন মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দক্ষিণ কোরিয়ার উপর একটি শান্তি ভঙ্গকারী ও আগ্রাসী আক্রমণ হিসেবে অভিহিত করে এর উপর আলোচনা ও সে অনুযায়ী একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সদস্য রাষ্ট্রগুলোকে জোরালোভাবে আহ্বান করে। 1950 সালে আমি আবার বলি 1950 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দক্ষিণ কোরিয়ার উপর আক্রমণকে একটি শান্তি ভঙ্গকারী, যে দক্ষিণ কোরিয়াকে যে আক্রমণ করে সেটাকে শান্তি ভঙ্গকারী ও আগ্রাসী আক্রমণ হিসেবে অভিহিত করে এর উপর আলোচনাও করে এবং একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সদস্য রাষ্ট্রগুলোকে জোরালোভাবে আহ্বান করে। এবং এটাতে কি সিদ্ধান্ত হয় দেখো, সিদ্ধান্ত হয় যে শান্তি রক্ষার জন্য প্রদত্ত সকল সাহায্য অতি সত্বর প্রদাপন করতে হবে, যে দুইটা দেশ যাতে যুদ্ধে না হতে পারে তার জন্য শান্তি রক্ষার জন্য যতগুলি পদক্ষেপের প্রয়োজন সবগুলি প্রয়োজনে গ্রহণ করা হবে। তারপরে পয়েন্টটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের প্রতিবাদ। কিন্তু এই যে মার্কিন দক্ষিণ কোরিয়ার উপর আক্রমণ অভিহিত করে, প্রথম পয়েন্টটাতে দেখো আগ্রাসী আক্রমণের মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রথম কি করে, দক্ষিণ কোরিয়াকে আক্রমণ হিসেবে অভিহিত করে। এরপরে হলো কি সোভিয়েত ইউনিয়নের প্রতিবাদ। এর পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন তীব্র প্রতিবাদ করে, কারণ গণপ্রজাতন্ত্রী চীনের জাতিসংঘে কোনো নির্ধারিত আসন ছিল না। এর প্রতিবাদে সেই মিটিং বয়কট করেছিল। তারপরে হলো যে ট্রুম্যানের আদেশ 1950 সালে কোরিয়ার সমাজতান্ত্রিক আগ্রাসনকে প্রতিরোধ করতে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনকে প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রুম্যান, তখনকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ট্রুম্যান, উনি মার্কিন বিমান ও নৌবাহিনীর প্রতি আদেশ জারি করেন। উনি কি কোনটাকে প্রতিরোধ করার জন্য, সমাজতান্ত্রিক
অর্থাৎ উত্তর কোরিয়াকে যে সোভিয়েত ইউনিয়ন সহযোগিতা করছিল তখন সেখানে চলছিল সমাজতন্ত্র। উনি মূলত ট্রুম্যান সমাজতন্ত্রকে প্রতিরোধ করার জন্য মার্কিন বাহিনী ও নৌবাহিনীর প্রতি আদেশ জারি করেন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সে অনুযায়ী চুক্তি স্বাক্ষর করে এবং কোরিয়ার প্রতি বিভিন্ন সাহায্য প্রেরণের জন্য ট্রুম্যানের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং 1950 সালের 28 জুন তারিখ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পতন ঘটে এবং দক্ষিণ কোরিয়ার অধিকাংশ সৈন্য ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে এখানে কি হলো দেখো, যে ট্রুম্যান প্রথমে জাতির সমাজতান্ত্রিক আগ্রাসনকে প্রতিরোধ করার জন্য বলে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে এবং ট্রুম্যান জাতিসংঘের সদস্যদের প্রতি গুরুত্বের সাথে শান্তি রক্ষার স্বার্থে উক্ত সাহায্য কোরিয়াকে পুনরায় প্রদাপনের জন্য আহ্বান জানান। তিনি শান্তির সাথে তা জরুরি ভিত্তিতে উল্লেখ করেন এবং দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পতন ঘটে এবং দক্ষিণ কোরিয়ার অধিকাংশ সৈন্য এতে ধ্বংসপ্রাপ্ত হয়। এরপরে হলো দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর অনুপ্রবেশ। কোরিয়ার জন্য ঘটিত যে এটাতে যে পয়েন্টটা লিখতে হবে যে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী কোরিয়া যুদ্ধক্ষেত্রে অনুপ্রবেশ করে এবং কোরিয়ার জন্য ঘটিত সম্মিলিত যে প্রয়াস, জাতিসংঘের সম্মিলিত যে প্রচেষ্টা, যার কমান্ডার নিযুক্ত ছিলেন জেনারেল ডগলাস ম্যাক আর্থার, যে কোরিয়ার জন্য ঘটিত যে জাতিসংঘের যে প্রচেষ্টা, সে প্রচেষ্টার যিনি কমান্ডার ছিলেন তিনি ছিলেন ডগলাস ম্যাক আর্থার। তিনি জাতিসংঘের বিমান বাহিনী, নৌবাহিনী ও অর্থের বিরাট যোগানের সন্নিবেশ ঘটান। তারপরে হলো জাতিসংঘের বাহিনীর পশ্চাৎগমন। উত্তর কোরিয়া এতে হয় কি, এই যে সৈন্যবাহিনীর সন্নিবেশ ঘটান মার্কিন যে কমান্ডার জেনারেল ডগলাস ম্যাক আর্থার, তিনি যে সন্নিবেশ ঘটান এতে জাতিসংঘের বাহিনীর উত্তর কোরিয়ার কোন রকম ঝুঁকি ছাড়াই মার্কিন বাহিনীর উপস্থিতির প্রতি অবজ্ঞা প্রদর্শন করে সম্মুখে অগ্রসর হতে থাকে। অর্থাৎ উত্তর কোরিয়া মার্কিন বাহিনীকে কোন রকমের পাত্তাই দেয় নাই, না দিয়ে তারা সম্মুখে অগ্রসর হতে থাকে এবং 1950 সালের আগস্টের শেষের দিকে জাতিসংঘের বাহিনীর প্রতিরক্ষার শেষ সীমা তথা নাক নদীর তীর পর্যন্ত অর্ধবৃত্তাকার চক্র অঙ্কন করে পিছু হতে থাকে। এবং উত্তর কোরিয়ার দ্বারা দক্ষিণ কোরিয়া শুধুমাত্র সামান্য সমুদ্র তীর বা বেলাভূমি বা দক্ষিণে পূর্বে অবস্থিত পুসান নামক নিরাপদ নগরী ব্যতীত সকল অঞ্চল অধিকার করে তা ধ্বংসের জন্য তীব্র আন্দোলন শুরু করে। তবে অক্টোবরের 20 তারিখে জাতিপুঞ্জ বাহিনী উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ প্রবেশ করে এবং 26 তারিখে ইয়ালু নদী দ্বারা বেষ্টিত মানচুরিয়া সীমান্তে পৌঁছে। এতে কি হয় দেখো, এতে যেটা হয় যে সার্বিক বিচারে দেখা যাচ্ছে যে 1950 সালে যুদ্ধে জাতিসংঘ মূলত দক্ষিণ কোরিয়ার দিকে ঝুলে থাকলেও যে জাতিসংঘ মূলত ছিল কার দিকে, দক্ষিণ কোরিয়ার দিকে, কিন্তু পরবর্তীতে দুই কোরিয়ার শান্তির নীতিতে এবং তাদের একত্রীকরণের জন্য তাদের নেতৃত্বে বিভিন্ন বাহিনী গঠন করে এবং মার্কিন বাহিনীর সাথে একাত্মতা প্রকাশ না করে উত্তর কোরিয়ার দৃষ্টিতে একক পক্ষপাতিত্বমূলক আচরণ হিসেবে গণ্য করা হয়। যে মূলত দেখা যাচ্ছে যে দেখো 1950 সালের যুদ্ধে দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকে থাকলেও মূলত দুই কোরিয়ার শান্তির নীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন বাহিনী গঠন করে এবং পরবর্তীতে মার্কিন বাহিনীর সাথে উত্তর কোরিয়া একাত্মতা প্রকাশ না করে একক পক্ষপাতিত্বমূলক আচরণ হিসেবে হয়
এবং এর ফলে সামরিক সুবিধা লাভের জন্য সার্বিক কোরিয়াকে 38 ডিগ্রি অক্ষ বরাবর উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া অংশে বিভক্ত করে এবং এক অংশে সোভিয়েত সৈন্য ও অন্য অংশে মার্কিন সৈন্য অবস্থান নেয়। মার্কিন সৈন্য অবস্থান নেয় এবং পরবর্তীতে 1950 সালে উত্তর ও দক্ষিণ কোরিয়া একে অপরের বিরুদ্ধে জড়িয়ে পড়ে এবং সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তীতে এই যুদ্ধে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার পক্ষে অবস্থান নেয় এবং জাতিসংঘের হস্তক্ষেপ মূলত মার্কিন বাহিনীকে সহযোগিতা করার জন্য পরিচালিত হয়েছিল, যার ফলে সেটা অনেকের দৃষ্টিতে সমালোচিত হয়েছে। তাহলে এই যে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া যুদ্ধে জাতিসংঘের ভূমিকা ছিল, মূলত জাতিসংঘ কোন কোরিয়ার পক্ষে অবস্থান নিয়েছিল? মূলত দক্ষিণ কোরিয়ার পক্ষে, কিন্তু তাদের প্রধান উদ্দেশ্য ছিল দুই কোরিয়াকে একত্রীকরণ। কিন্তু যখন জাতিসংঘের ভূমিকা পক্ষপাতিত্বমূলক ছিল, তখন দুই কোরিয়াকে বিভক্ত করে, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করে এক কোরিয়ার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্য কোরিয়ার পক্ষে, উত্তর কোরিয়ার পক্ষে সোভিয়েত ইউনিয়ন সমর্থন করে। এরপরের প্রশ্নটা দেখো। এরপরের প্রশ্নটা হচ্ছে দুই কোরিয়া একত্রীকরণের সমস্যা। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দুই কোরিয়া একত্রীকরণের সমস্যা। দুই কোরিয়া একত্রীকরণের সমস্যাটা দেখো, যে দুই কোরিয়ান ভাষাভাষী লোকেরা দীর্ঘদিন যাবৎ পূর্ব এশিয়ার একটি বিখ্যাত উপদ্বীপ হলো কোরিয়া। পূর্ব এশিয়ার একটা বিখ্যাত উপদ্বীপ হলো কোরিয়া এবং কোরিয়ান ভাষাভাষী লোকেরা অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার লোকেরা দীর্ঘদিন যাবৎ এই উপদ্বীপে বসবাস করে আসছে। তারা কখনো নিজ রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল, কখনো বিদেশি শক্তির অধীনে ছিল। এটা আমরা এর আগেই পড়ে আসছি যে বিভিন্ন রাজবংশের কথা। এরপর কখনো তারা বিভিন্ন পরাশক্তির অধীনে ছিল। তাহলে কথাটা তোমরা আবার শোনো, যে পূর্ব এশিয়ার একটি বিখ্যাত উপদ্বীপ হলো কোরিয়া এবং কোরিয়ান ভাষাভাষী লোকেরা দীর্ঘদিন যাবৎ এই উপদ্বীপে বসবাস করে আসছে। তারা কখনো নিজ রাজবংশ দ্বারা পরিচালিত হয়ে আসছে, কখনো বিদেশি শক্তির অধীনে ছিল। এবং কোরিয়া উপদ্বীপ প্রথম স্বাধীনতা লাভ করে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের মাধ্যমে। এই কথাগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমাদেরকে মনে রাখতে হবে যে কোরিয়া উপদ্বীপ প্রথম স্বাধীনতা লাভ করে। এর আগে তারা বিভিন্ন রাজবংশের অধীনে ছিল, আবার বিভিন্ন বিদেশি শক্তির অধীনে ছিল এবং প্রথম স্বাধীনতা লাভ করে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের মাধ্যমে। কিন্তু সেই স্বাধীনতা তারা বেশি দিন ভোগ করতে পারে নাই। কেন তারা সে স্বাধীনতা ভোগ করতে পারে নাই? দেখো, সে স্বাধীনতা ভোগ করতে না পারার কারণ ছিল দুই পরাশক্তি। তখন দুই পরাশক্তি ছিল, একটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা ছিল সোভিয়েত ইউনিয়ন। দুই পরাশক্তি দেশটিতে প্রভাব বিস্তার করতে চেয়েছিল এবং অদ্যাবধি চাচ্ছে দুই পরাশক্তি দেশটিতে প্রভাব বিস্তার করতে। এর ফলে কোরিয়া উপদ্বীপটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। যে দুই পরাশক্তির কারণে এই কোরিয়া উপদ্বীপটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। এইভাবে একই ভাষা, একই সংস্কৃতি, একই সাহিত্য, একই অখণ্ড জাতিসত্তার একটি দেশ দুটি দেশে ভাগ হয়ে যায়। তোমরা এই লাইনটা আবার মনোযোগ দিয়ে শোনো, যে দুই পরাশক্তির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের কারণে একই ভাষা, তারা কিন্তু একই ভাষাভাষী ছিল, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, একই সংস্কৃতি, একই রীতিনীতি এবং একই অখণ্ড জাতিসত্তার একটি দেশ দুটি ভাগে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যাওয়া দুই অংশ উত্তরে সোভিয়েত ইউনিয়নের সমর্থনপুষ্ট দেশ হয় উত্তর কোরিয়া আর দক্ষিণে মার্কিন সমর্থনপুষ্ট দেশ হয় দক্ষিণ কোরিয়া। এখন
কোরিয়া তারা বিভিন্ন বিভক্তির দিকে সরে যাচ্ছে। এর পরিবর্তিতে দুই কোরিয়াকে একত্র করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে একত্রীকরণ প্রক্রিয়াটি সফল হচ্ছে না। এই যে একই সাহিত্য, একই সংস্কৃতি, একই ভাষা, একই অখণ্ড একটি জাতিসত্তা বিভক্ত হয়ে গেল, তাদেরকে এক করার জন্য, দুটি কোরিয়াকে এক করার জন্য বিভিন্ন উদ্যোগ বিভিন্ন সময় নেওয়া হয়েছে, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে একত্রীকরণ প্রক্রিয়াটি সফল হচ্ছে না। এখন এই সমস্যাগুলি কি কি নিম্নে আলোচনা করা হলো। এই যে দুই কোরিয়া একত্রীকরণের যে সমস্যাগুলি কি সেটা নিম্নে আলোচনা করা হলো। প্রথম যে সমস্যা সেটা হলো মার্কিন সৈন্যের উপস্থিতি। যে প্রথমত হলো যেটা হলো যে বিভিন্ন আঞ্চলিক সমস্যাও ওখানে আছে, এরপরে আছে আন্তর্জাতিক সমস্যা। প্রথমে হলো যে বিভিন্ন আঞ্চলিক সমস্যা আছে, আবার আন্তর্জাতিক সমস্যা আছে, যার ফলে এই যে দুই কোরিয়া একত্রীকরণের প্রক্রিয়াটি সফল হচ্ছে না। যে প্রথম যে সমস্যা সেটা হলো মার্কিন সৈন্যের উপস্থিতি। যে দক্ষিণ কোরিয়ায় বেশ প্রায় 40-45 হাজার মার্কিন সৈন্য উপস্থিতি দুই কোরিয়ার একত্রীকরণের একটি বড় বাধা। উত্তর কোরিয়া এই মার্কিন সৈন্যের প্রত্যাহার চায়, কিন্তু দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করতে চায় না। এই যে দক্ষিণ কোরিয়াতে মার্কিন সৈন্যরা যে উপস্থিত আছে, বর্তমানেও রয়েছে, উত্তর কোরিয়া চায় হ্যাঁ আমরা দুটি দেশ একসাথে হব, তবে মার্কিন সৈন্য সরে যেতে হবে, কিন্তু দক্ষিণ কোরিয়া চায় না মার্কিন সৈন্য চলে যায়, আবার মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সরিয়ে নিতে চাচ্ছে না। যার ফলে এই মত পার্থক্যের কারণে শান্তি ও সমঝোতার প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হচ্ছে। যে এই মার্কিন সৈন্যের উপস্থিতির কারণে দুই কোরিয়ার একত্রীকরণের সম্ভাবনাটা বাধাগ্রস্ত হচ্ছে। এরপরে হলো অর্থনৈতিক কারণ। এরপরে দেখো অর্থনৈতিক কারণটা হচ্ছে বর্তমানে অর্থনৈতিক দিক দিয়ে দুই কোরিয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক দিক দিয়ে উত্তর কোরিয়ার চেয়ে অনেক এগিয়ে। এখন দক্ষিণ কোরিয়া ভাবছে যে দুই কোরিয়া যদি একত্রিত হয়ে যায় তাহলে তাদের অর্থনীতিতে উত্তর কোরিয়ার বাড়তি চাপ পড়বে। এই ভয়ে দক্ষিণ কোরিয়া একত্রীকরণ চায় না। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক অবস্থা ভালো, উত্তর কোরিয়া একটু দুর্বল। এখন দক্ষিণ কোরিয়া ভাবছে ওরা যদি আমাদের সাথে এক হয়ে যায় তাহলে আমাদের অর্থনীতিতে ওরা ভাগ বসাবে। এই জন্য দক্ষিণ কোরিয়া মূলত একত্রীকরণ যে সম্ভাবনা সেটা ওরা চায় না। তারপরে হচ্ছে যে রাজনৈতিক বৈষম্য। দুই কোরিয়াতে আমরা জানি বর্তমানে দুই কোরিয়াতে দুই ধরনের রাজনৈতিক অবস্থা বিদ্যমান। দক্ষিণ কোরিয়াতে হচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, আর উত্তর কোরিয়া হচ্ছে সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা। দক্ষিণ কোরিয়াতে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আর উত্তর কোরিয়াতে সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা। তাই একত্রীকরণের পর কোন ধরনের সরকার ব্যবস্থা চালু হবে, এখানে কি গণতান্ত্রিক সরকার চালু হবে না সমাজতান্ত্রিক সরকার চালু হবে, সেটা একটা বড় সমস্যা। এরপরে হলো আন্তর্জাতিক সমস্যা। দুই কোরিয়া একত্রীকরণের ক্ষেত্রে আন্তর্জাতিক মহলের অনীহা বা সহযোগিতার একটা বিশাল অভাব রয়েছে। জাতিসংঘের যে 5টি স্থায়ী পরাশক্তি পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি একত্রীকরণের ব্যাপারে যতটা গুরুত্ব দিয়েছিলেন, তারা কিন্তু ততটা দুই কোরিয়ার ব্যাপারে ততটা আগ্রহ দেখাচ্ছেন না। জাতিসংঘের যে 5টি স্থায়ী পরাশক্তি, এখন 5টি স্থায়ী পরাশক্তি তোমরা তো জানো যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, চীন, এই 5টি দেশ মূলত তারা তত বেশি গুরুত্ব দেখাচ্ছেন না বিধায় এটাও একটা দুই কোরিয়া একত্রীকরণে একটা বিশাল সমস্যা। এরপরে হলো মনস্তাত্ত্বিক সমস্যা।
যে মুক্ত বাজার প্রতিযোগিতার ফলে সরকার ও সরকারি চাকরিতে উত্তর কোরিয়ারা পিছিয়ে থাকবে। যেহেতু দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক দিক দিয়ে উন্নত, তাই তারা ভাবছে যে ফলে সরকার ও সরকারি চাকরিতে তারা পিছিয়ে যাবে। এই ফলে মনস্তাত্ত্বিক যে একটা কারণ, এই কারণে দক্ষিণ কোরিয়া দুই উত্তর কোরিয়া অনেকে একত্রীকরণের ব্যাপারে আগ্রহী নয়। তারা ভাবে কি দুই কোরিয়া একত্রীকরণ হলে তাদের হয়তো চাকরি এবং সরকারি চাকরি, লেখাপড়া সবকিছুতে তারা পিছিয়ে যাবে। এরপরে হলো সামরিক সমস্যা। সামরিক সমস্যা, উত্তর কোরিয়া অর্থনৈতিক দিক দিয়ে পিছানো ঠিক, তবে সামরিক দিক দিয়ে দক্ষিণ কোরিয়া থেকে অনেক দিক দিয়ে এগিয়ে। অর্থনৈতিক দিক দিয়ে আগানো হচ্ছে দক্ষিণ কোরিয়া, আর উত্তর কোরিয়া হচ্ছে সামরিক দিক দিয়ে আগানো। তোমরা মনে রাখো, সামরিক দিক দিয়ে আগানো হচ্ছে উত্তর কোরিয়া। বর্তমানে উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিধর দেশ, এছাড়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম। উত্তর কোরিয়ার এই সামরিক শক্তি এই অঞ্চলে শান্তি ও সমঝোতার পক্ষে বাধাগ্রস্ত করছে। এরপরে হচ্ছে ঐতিহাসিক চুক্তি সম্পাদন ও চুক্তির প্রতিক্রিয়া। যে দুই কোরিয়ার মধ্যে বিভিন্ন চড়াই উতরাইয়ের পর 2000 সালের 13 জুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম দায়ে জং উত্তর কোরিয়া ভ্রমণ করেন। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়া ভ্রমণ করেন। তার ওই সফরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট একটি ঐতিহাসিক বৈঠক ও চুক্তি করেন। অর্থাৎ 2000 সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়া ভ্রমণ করেন এবং তখন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট একটি ঐতিহাসিক বৈঠকের আয়োজন করেন এবং একটি চুক্তি করেন। উক্ত চুক্তিটি সানশিন পলিসি নামে পরিচিত। উক্ত চুক্তিটি সানশিন পলিসি নামে পরিচিত। এই চুক্তির ফলে 1945 সালে কোরিয়া উপদ্বীপের বিভক্তি এবং 1950 সালে যুদ্ধে বিভক্ত হয়ে যাওয়া পরিবার মিলিত হওয়া ও সফল বিনিময়ের সুযোগ পায়। এছাড়া এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি পায় এবং এই চুক্তি ছিল কোরিয়া একত্রীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। অর্থাৎ 2000 সালে যে চুক্তিটা হয় দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে, এটা হচ্ছে কোরিয়া একত্রীকরণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর ফলে কোরিয়া একত্রীকরণের প্রক্রিয়াটি কিছুটা বাস্তবে রূপ নেবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু 2002 সালে উত্তর কোরিয়া প্রকাশ্যে ঘোষণা করে যে তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী। এর পর থেকে আজ অবধি যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া সম্পর্ক যুদ্ধভাবাপন্ন। তার মানে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্কটা হচ্ছে যুদ্ধভাবাপন্ন। তাহলে দীর্ঘদিন বিভক্ত থাকার পরেও কোরিয়াবাসী এখনো একত্র হবার ইচ্ছা পোষণ করে, তবে হয়তো ভবিষ্যতে হবে সমাধান মিলবে এবং কোরিয়া উপদ্বীপের একত্রীকরণের প্রক্রিয়া সফল হবে। অর্থাৎ 2000 সালের এই চুক্তির ফলে দেখা যাচ্ছে কি যে কিছুটা অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি পায় এবং তাদের পরিবার মিলিত হওয়া ও সফল বিনিময়ের সুযোগ পায়। কিন্তু আবার 2002 সালে যখন উত্তর কোরিয়া ঘোষণা করে যে তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী, এই ঘোষণার পরে দক্ষিণ কোরিয়া তথা মার্কিন যুক্তরাষ্ট্র যে মানে একত্রীকরণের সম্ভাবনা ছিল সেটা আবার পিছিয়ে যায় এবং বিভিন্ন সমস্যার বাধাগ্রস্ত হয়। তবে কোরিয়াবাসীর এই যে দীর্ঘদিন বিভক্ত থাকার পরেও কোরিয়াবাসী এখনো তাদের আশা পোষণ করছে তারা একদিন একসাথে হবে। তা হয়তো অদূর ভবিষ্যতে উক্ত সমস্যাগুলির সমাধান মিলবে এবং কোরিয়া উপদ্বীপের একত্রীকরণের প্রক্রিয়া সফল হবে। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং মনোবল হারাবে না। আমাদের জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।